বউয়ের ঘোমটাটা তুলেই অবাক হয়ে গেল, তার বুকটা কেঁপে উঠল। বউয়ের চোখ জোড়া লাল। এমন দৃশ্য দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার বউ তাকে ইশারায় কাছে ডাকছে, ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে বিছানা থেকে নেমে যেতে চাইলে তার হাত টেনে ধরলো। বাসন না করে চলে যাচ্ছ যে? আজকের রাত অত্যন্ত মধুময়, এভাবে ছেড়ে যেও না, বাঁচাও আমাকে, ছাড়ো ছাড়ো বলছি। মেয়েটা ভয়ানক ভাবে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি কোন রকম ধাক্কা দিয়ে তাকে বিছানা থেকে নেমে পালিয়ে এলাম। দরজাটা খুলে বাইরে এসে দেখি ডিনার টেবিলে আমার আব্বু আম্মু আর ছোট বোন বসে ভাত খাচ্ছে। আমি তাদের সামনে গিয়ে হাসপাস করতে লাগলাম। আমার অবস্থা দেখে তারা সবাই অবাক হয়ে গেল। আম্মু আমাকে বলল, বাবা তোর কি হয়েছে, এমন করছিস কেন? বাবা বলল, সুজন তুই সুস্থ আছিস তো, এরকম করছিস কেন, কি হয়েছে? আমি বললাম, পানি। ছোট বোন আমাকে এক গ্লাস পানি দিল। আম্মু আবার বলল, বাবা আমাদের বল তোর কি হয়েছে। সুজন, ভেতরে কি হয়েছিল? বাবা ভেতরে মেয়েটা মনে হচ্ছে স্বাভাবিক না, মেয়েটার চোখগুলো লাল, কেমন যেন করছে আমার দিকে তাকিয়ে। বাবা হেসে বলল, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? বৌমার সাথে মজা করছিস? মজা করলে আমাদেরকে কেন এসব এসে বলছিস? বাবা আমি কোনো মজা করছি না। আম্মু আমাকে ধমক দিয়ে বলল, যা ভেতরে যা, তোদের স্বামী স্ত্রী কোনো বিষয় আমাদের সামনে আনবি না। আমার ছোট বোন একটা হাসি দিল। তারপর তারা সবাই চলে গেল যার যার রুমে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমাকে কেউ বিশ্বাস করলো না। আমি যা দেখছি তা সত্যি তো নাকি আমার মনের ভুল? বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আস্তে আস্তে করে আবারও রুমের দিকে গেলাম। আমার রুমের ভেতরে গিয়ে দেখি মেয়েটা বসে আছে আগের মতোই। আমি খুব সাহস করে গভীর একটা নিঃশ্বাস ফেলে তার কাছে গেলাম। আমি কাছে যেতেই মেয়েটা বলল, কি হয়েছিল আপনার? ওই সময় এমন করে চলে গেলেন কেন? আমি অবাক হয়ে ভাবছি, মেয়েটা এগুলো কি বলছে আমাকে? মেয়েটা এতক্ষণ অন্যরকম ছিল, এখন আবার অন্যরকম মনে হচ্ছে। এতক্ষণ মেয়েটাকে দেখে ভয় লাগছিল, আর এখন মনে হচ্ছে মেয়েটা খুবই শান্তশিষ্ট, ঠিক যেমন বিয়ের আগের কথা বলে মনে হয়েছিল। মেয়েটার চাহনিতে কোনো আতঙ্কের কিছু পাচ্ছি না। মেয়েটা আবারও বলল, কি ভাবছেন আপনি? আমি তার কাছে গিয়ে আবার বসলাম। আচ্ছা একটু আগে যেটা হলো সেটা কি তুমি করেছিলে? আমি কি করলাম? আপনি এসে বসলেন, আমাকে দেখে কেমন যেন করে আবারও চলে গেলেন দৌড়ে। মনে মনে ভাবলাম, তাহলে এতক্ষণ কি হচ্ছিল আমার সাথে? আপনি কি কিছু ভাবছেন, কিছু নিয়ে টেনশন করছেন? না কিছু না। তারপর স্বাভাবিক ভঙ্গিমায় তার সাথে কিছু কথা বললাম। তারপর দিন রাতে আমি শুয়ে আছি, আমার পাশে আমার স্ত্রী। ঘুমের মধ্যে হঠাৎ খেয়াল করলাম আমার পাশে খুব নড়াচড়া হচ্ছে। চোখ মেলে তাকিয়ে দেখলাম আমার স্ত্রী একবার এপাশ ফিরছে আরেকবার ওপাশ ফিরছে। আমি অবাক হয়ে একটু উঠে বসে বললাম, কি হয়েছে, তোমার কি ঘুম আসছে না নাকি গরম লাগছে? সাথে সাথে আমার স্ত্রী চোখ মেলে আমার দিকে তাকালো। আমি আবারও সেই ভয়ানক লাল চোখ জোড়া দেখলাম। সেদিনের মতোই ভয়ানক দেখতে লাগছে তার মুখটা। সে হাসলো, তারপর উঠে বসে আদর করে আমার মুখটা ধরে কয়েক সেকেন্ড তাকিয়ে আমাকে জোরে একটা থাপ্পড় মারলো। তারপর আমার আর কিছু মনে নেই, আমি পড়ে গেলাম। এরপর দিন অফিসে বসে আছি, আমার কাজে মন বসছে না। এক পর্যায়ে আমার বন্ধু রিয়াজ আসলো। সে আমার সাথে একই অফিসে কাজ করে। একটা ফাইল দিয়ে বলল, দোস্ত এটা সাইন করে দে। আমি চুপ করে সাইন করে দিলাম। কি ব্যাপার, তোর মন খারাপ নাকি? সিগারেট খাবি? আমি বললাম, না থাক, এখন ভালো লাগছে না। শোন আমি বাসায় চলে যাচ্ছি, তুই একটু বসকে ম্যানেজ করে নিস। তেমন কোনো সমস্যা হলে আমাকে বলতে পারিস, দরকার পড়লে তোকে বলবো দোস্ত। আমি উঠে বেরিয়ে চলে আসলাম। দরজা খুলে বাসায় ঢুকে আমার আব্বু আম্মু বসে চা খাচ্ছে, আর আমার স্ত্রী সামনে দাঁড়িয়ে আছে হাসি মুখে। আমাদের সামনে যেতেই আব্বু আম্মু বলল, চা খাবি তো বসে পড়, বৌমা কিন্তু খুব ভালো চা বানাতে পারে। আমি আমার স্ত্রীর দিকে তাকিয়ে বসে গেলাম। আপনি বসেন, আমি চা নিয়ে আসছি। আমার স্ত্রী চলে গেল। আমি আব্বুর দিকে তাকিয়ে বললাম, আব্বু তোমাকে একটা কথা বলার আছে, বিষয়টা খুবই গুরুতর। কি বলবি বল। আব্বু, তোমাদের বৌমাকে আমার স্বাভাবিক মনে হচ্ছে না। তুই আবারও শুরু করলি সেদিনের মতো। আচ্ছা তোর সমস্যাটা কি বলতো? আমি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বললাম, আমার কোনো সমস্যা নেই আব্বু, সমস্যা তোমাদের বৌমার মধ্যে। তোমাদের বৌমার সাথে আমি বেশি সময় একা থাকি, তোমরা থাকো না। মাঝে মাঝে ওর চোখগুলো খুব লাল হয়ে যায়, কেমন যেন ভয়ানক ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে থাকে, মনে হয় যেন খুব ক্ষুধার্ত, আমাকে খেয়ে ফেলবে। রাতের বেলা অদ্ভুত আচরণ করে। আম্মু বলল, বাবা তুই কি ঠিক বলছিস? সত্যি বৌমা অস্বাভাবিক আচরণ করে? হ্যাঁ মা, আমি সত্যি বলছি, আর এটা সমাধান আমিই করব। এর পেছনের রহস্যটা আমাকে জানতে হবে। আমি সোজা চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই। আমার শালাকে বললাম, তোমরা আমাকে এভাবে ঠকালে কেন? আমি কি ক্ষতি করেছিলাম তোমাদের? কি ব্যাপার দুলা ভাই, আপনি আমাকে এভাবে অপমান করে কথা বলছেন কেন? অপমান করে কথা বলবো না তো কি করব? তোমাদের মতো বাজে মানুষ আমি আর দেখিনি। দুলা ভাই আপনি কিন্তু সীমা পার করছেন। এত আজে বাজে কথা না বলে কি সমস্যা সেটাই বলেন। তোমার বোনের একটা মারাত্মক সমস্যা আছে, হয় সে পাগল, না হলে তার ভেতরে অন্য কিছু আছে। আমি খেয়াল করলাম কথাটা বলাতেই আমার শালা একটু অন্যমনস্ক হয়ে গেল। চুপ করে না থেকে আমাকে বলো কি সমস্যা। দুলা ভাই আপনি যে কথাটা বললেন সেটা আমি হয়তো বুঝতে পেরেছি। আমার বোন পাগল নয়, আসলে ছোটবেলায় বাগানে আমি আর আমার আপু খেলার সময় আমাদের ঘরে ফিরে আসতে দেরি হয়। আমরা যখন ফিরে এসেছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। তখন আমার বোনের উপর একটা জিন ভর করে। তারপর কি হলো, সে কি আর সুস্থ হয়নি? না দুলা ভাই, আপু সুস্থ হয়ে গিয়েছিল। আমার আব্বু তখন একটা হুজুর ডেকে এনে উনার মাধ্যমে সমাধান করেছিল বিষয়টা। কিন্তু তোমার আপুর তো সমস্যাটা এখনো দেখা দিচ্ছে, আমার সাথে কেমন যেন আচরণ করছে। আমি কি তাহলে তোমার আপুকে একটা হুজুর দেখাবো? না দুলা ভাই, যদি হুজুর দেখাতে হয় তাহলে সেই হুজুরকে দেখাতে হবে, কারণ তখন তিনি বলেছিলেন যদি ভবিষ্যতে আবার কোনোদিনও কোনো সমস্যা হয় তাহলে ওনাকেই ডাকতে। ঠিক আছে তাহলে এক্ষুনি চলো হুজুরের কাছে। আমার শালাবাবু আমাকে একটা হুজুরের কাছে নিয়ে গেল। সেই হুজুরকে সব বুঝিয়ে বলল। হুজুর সব কথা শুনে চোখ
চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড চিন্তা করলো, তারপর বলল, সে অশরীরী আত্মা আবারও তোমার বোনকে খুঁজে পেয়েছে। তবে এবার আমি গোড়া থেকে সমাধান করব, আর কোনো সমস্যা হবে না। তোর বোনকে আবারও আমার কাছে নিয়ে আসবি। আজ ভোরবেলা ঠিক আজানের আধ ঘন্টা আগে। তোর দুলাভাই যদি থাকতে চায় তাহলে থাকতে পারে, তবে আর কেউ থাকতে পারবে না। ঠিক আছে হুজুর, শুধু আমি আর দুলাভাই থাকবো। আমার আপুকে নিয়ে আসবো। আমরা হুজুরকে সালাম দিয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম। আমি দুলাভাই এবং আপাকে নিয়ে হুজুরের কাছে আসলাম। হুজুর আপাকে দেখে বুঝতে পারলো তার ভেতরে সে আত্মাটা ভর করে আছে। আপাকে তার সামনে বসিয়ে ধ্যান করে তার ভেতরে আত্মা হাজির করলো। কেন এই মেয়ের শরীরে এসেছে? তখন আত্মা ঠিক রাগান্বিত হয়ে বলল, আমাকে এখানে কেন রেখেছিস? আমি ওকে ভালোবাসি। প্রথম দেখাতে ওকে আমি পছন্দ করে ফেলেছি, তাই ওর সাথে সব সময় থাকতে চাই। এর জন্য শরীরের ভেতরে আমি প্রবেশ করেছি। আমি থাকতে আর কোনোদিন অন্য কোনো পুরুষকে ওর কাছে আসতে দেব না। তোরা ওকে ছেড়ে দে। তখন হুজুর বলল, নিজের যদি ভালো চাস তাহলে এক্ষুনি আমার এই বান্দির ভেতর থেকে বের হয়ে যা, না হলে আমি তোকে ধ্বংস করে ফেলবো। হুজুরের উপর রাগান্বিত হয়ে আত্মাটি বলল, তুই আমার কিছুই করতে পারবি না। তখন হুজুর রাগান্বিত হয়ে একটি দোয়া পরে মেয়েটিকে ফু দিল। এর সাথে আত্মাটি পাগলের মতো ছটফট করতে লাগলো। হুজুর তখন বলল, এখনো সময় আছে, ভালোভাবে ওর ভেতর থেকে বের হ, না হলে তোকে আমি ধ্বংস করে দেব। তখন আত্মাটি বলল, আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে চলে যাব, আর কোনোদিন ওর ভেতরে প্রবেশ করব না। হুজুর ঠিক আছে বলে মেয়েটিকে আবারও একটি ফু দিল। সাথে সাথে মেয়েটির শরীর ঝাঁকি দিয়ে অজ্ঞান হয়ে পড়লো। হুজুর বলল, যা, তোর বোনের ভেতর থেকে ওর জিনের আত্মাটি চলে গেছে, এক্ষুনি নিয়ে ওকে বাড়িতে যা। এমন সময় মেয়েটির জ্ঞান ফিরে আসলো এবং বলল, আমি এখানে কি করে আসলাম? সুজন বলল, এই হুজুর আমার দীর্ঘদিনের পরিচিত, তাই তো একটু তোমার ভাইকে নিয়ে তোমাকে সাথে করে এখানে আসলাম। ওনার সাথে দরকার ছিল। চলো এখন আমরা বাড়িতে যাই। এই কথা বলে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।